ক্লাস কেমন জাবেদা অলরেডি তোমাদের একদম প্রথম ক্লাস নাকি দ্বিতীয় ক্লাসে আমি পড়াইছি, মানে জাবেদা দিয়ে আমরা শুরু করছিলাম। এখন যেহেতু আমাদের অধ্যায়ের নামে জাবেদা, আমরা আবার একবার করি। অলরেডি আমাদের করানো আছে, আমরা বেসিক 30টা জাবেদা শিখছিলাম, মনে আছে? ওই যে আমি একটা লেকচার শিট পড়াইছিলাম যে ওটার মধ্যে বেসিক 30টা জাবেদা ছিল। তো ওইগুলাই সেম জাবেদা, একইগুলাই আসবে ঘুরে ঘুরে, তবে একটা দুইটা হয়তো মানে অনুরূপ আসতে পারে। তো কেমন আসতে পারে আমরা শুরু করি। ধরো এটা হচ্ছে যে কত 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। তো এখানে কি কি আসছে, ধরো 60টা জাবেদা নিয়ে আসছে। আচ্ছা, প্রথম জাবেদা কি বলছে? বলছে যে ওনার্স ইনভেস্টমেন্ট ক্যাশ কত টাকা, 75,000 টাকা, মানে 75,000 টাকা মালিক মূলধন হিসাবে দিছে। তো আমরা এটাকে লিখি হচ্ছে নগদান ডেবিট মূলধন ক্রেডিট, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এখন প্রথম কোশ্চেন হচ্ছে ভাইয়া এখানে যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা কি দিব কি না। যদি তোমার কিছু না বলে তাহলে ব্যাখ্যা দিতেই হবে, আমার কথা বুঝছো কি না? পূর্ণ প্রকাশ নীতি আছে না, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক। আর এখন তো তোমরা 9-10 বাচ্চা না, সেজন্য ব্যাখ্যা না দিলে স্যারে কিন্তু চাইলে নাম্বার কাটতে পারে। চাইলে না, আমার মনে হয় নাম্বার কাটবে, শিওর থাকো। 9-10 আর এইচএসসিতে তোমার ছাড় দিতে পারে, এখানে দিবে না। কখন ব্যাখ্যা দিবা আর কখন দিবা না, যদি বলে যে ব্যাখ্যা প্রয়োজন নেই, যদি তোমারে ব্যাখ্যা দেওয়ার জন্য নিষেধ করে ডাইরেক্ট মানে প্রশ্নের মধ্যে, তাহলে দিও না। যদি কিছু না বলে তাহলে তোমার ব্যাখ্যা দিতেই হবে। এখন কথা হচ্ছে ভাইয়া ব্যাখ্যা দেওয়া কি এতই কঠিন? কিছুই না, জাস্ট তুমি প্রথমে লিখবে হচ্ছে টু রেকর্ড, এরপরে তুমি প্রশ্নটা লিখে দিবে। এটা কিসের জাবেদা দিছে প্রথমটা? ওই যে ওনার্স ইনভেস্টমেন্ট না, তাহলে টু রেকর্ড এই যে ইনভেস্টমেন্ট অফ ক্যাশ, বা তুমি যদি না বুঝো টু রেকর্ড ওই ঘটনাটা লিখে দিবা, তাও হবে। ব্যাখ্যা আহামরি কিছু না, ব্যাখ্যা হচ্ছে জাস্ট প্রশ্নটা লেখা, মানে তুমি কিসের জাবেদা দিলা ওটা বলে দেওয়া। বুঝছো কিনা? তাহলে ব্যাখ্যা তাহলে দিতেই হবে। কেউ যদি বলা যায় তাহলে ব্যাখ্যা দিতে হবে কিনা, অবশ্যই দিতে হবে। আচ্ছা, প্রথম জাবেদা তো সবাই বুঝছো নাকি? এবার দ্বিতীয় জাবেদা দেখো। দ্বিতীয় জাবেদা বলছে যে পারচেজ অফ ফার্নিচার, মানে আচ্ছা আমরা যদি কখনো কোনো সম্পদ কিনি তখন আমরা ওটাকে খরচ হিসাবে না দেখাই, সম্পদ হিসাবে দেখাই, কেমন? তাহলে ফার্নিচার যদি কিনি তাহলে ফার্নিচার ডেবিট হবে। এখন কথা হচ্ছে যে কত টাকা দিয়ে কিনছি, ক্যাশ দিলাম 5,000 টাকা, আর অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি বলো তো? অন অ্যাকাউন্ট মানে কি? বাকিতে। তাহলে আমরা ফার্নিচার কিনলাম হচ্ছে যাই কত টাকার, নগদে দিলাম 5,000, বাকি রাখলাম 20,000, তাহলে মোট ফার্নিচার কিনলাম 25,000 টাকা। তাহলে ফার্নিচার ডেবিট কত টাকা, 25,000 টাকা। এরপরে ক্যাশ ক্রেডিট 5,000, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট 20,000। বুঝছেন দ্বিতীয় জাবেদাটা? অবশ্যই আমাদেরকে এখানে ব্যাখ্যা দিতে হবে। টু রেকর্ড মানে রেকর্ড করতেছি, কিসের রেকর্ড করতেছি? পারচেজ অফ ফার্নিচার, এই কথাটা লিখে দিবা, কেমন? ব্যাখ্যা কিন্তু কঠিন না, জাস্ট টু রেকর্ড দিই ওই যে ঘটনাটা লিখে দিলা, মানে প্রশ্নটা লিখে দিলা। আর এই তুমি দ্বিতীয় জাবেদাটা বুঝছেন? আর মনে রাখবো হচ্ছে যে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় মানে জাবেদা অধ্যায় মানে তাড়াতাড়ি শেষ করতে পারবা আর কি। নাম্বারও ভালো, কিন্তু প্রশ্ন সহজ, মানে শর্টকাট শেষ করতে পারবা। তুমি কিন্তু টেবিল আসক যতই তুমি ভালো পারো, তুমি কিন্তু তাড়াতাড়ি শেষ করতে পারবা না, তোমার সময় লাগবে। কিন্তু জাবেদা একমাত্র মানে ভালো মার্ক দিবে তোমার একদম কম সময়ে। এটাতে মনে হয় না ঠিক করে 5 মিনিট লাগবে, একদমই শর্টকাট তুমি করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে বি গেল, এবার সিতে আসো। সিতে বলছে রিসিভ ক্যাশ, মানে আমরা ক্যাশ পাইলাম, কিসের জন্য পাইলাম? ফর সার্ভিস রেন্ডার্ড, মানে আমরা সার্ভিস দিচ্ছি, এই বিনিময়ে ওরা আমাদেরকে টাকা দিচ্ছে। তাহলে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে আবার কেউ মনে করি না যে বাকিতে আমরা অলরেডি টাকা পাইছি, তাহলে আমরা সার্ভিসও দিছি, বিনিময়ে টাকাও পাইছি, তাহলে টাকা যেহেতু পাইলাম তাহলে ক্যাশ ডেবিট, আর সার্ভিস যেহেতু দিলাম তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে যাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম বুঝো? মানে আমরা যখন বিমা করি না, তো বিমার টাকা তো আমাদেরকে দিতে হবে, ওটা হচ্ছে যাই প্রিমিয়াম বলে। এখন কথা হচ্ছে যে আমরা সবসময় 1 বছরের বেশি তো হিসাব করা যায় না, যায়? কখনো 1 বছরের বেশি হিসাব করে? অ্যাকাউন্টিং ইয়ার তো 1 বছরের বেশি সাধারণত ধরে না। এখন এখানে আমরা কত বছরের জন্য টাকাটা দিছি? 3 বছরের জন্য না? কত টাকা দিছি? 6,000 টাকা। তাহলে এগুলাকে আমরা অগ্রিম ধরবো, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে বলো এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে প্রথম প্রবলেম 1 নিয়ে? এত সহজ ধরো নাও আসতে পারে, কিন্তু আজকে কি একটা দেখলাম যে গ্রুপে দিল ভাইয়া প্রশ্ন তো বিগত সাল আসবে না, তো কি করবো?
বিগত সাল না আসলেও চাঁদের দেশে তো আর কোশ্চেন আসবে না, ঘুরে গাড়ায় এরকম করে দিবে আর কি। হুবহু হয়তো তোমার নাও দিতে পারে, এই লেনদেনগুলাই দিবে, নাম পরিবর্তন করে দিবে, টাকা পরিবর্তন করে দিবে, তো সমস্যা কি? বুঝো নাই? অ্যাকাউন্টিংয়ে ভয় পাইও না, পিবিএস দিলেও কি না দিলেও কি, বুঝো নাই? দিলেও তোমার সমস্যা নাই, না দিলেও তোমার এত প্যারা নেওয়ার কিছু নেই, তুমি কমন পাইবা একদম লিখিত। আচ্ছা, তারপর প্রবলেম 2 তে আসো। বলো। জাবেদার কোনগুলা? এই ডেবিট ক্রেডিটের এগুলা? ধর এ আর ফি লেখলা এটা, এত সংক্ষেপে জাবেদা লেখলে কাটি দিবে, মানে ফুল মার্ক দিবে না। অ্যাকাউন্টস পেয়েবল তো ধরো দুইটা শব্দ, তুমি আরও ছোট দুইটা বর্ণে কনভার্ট করে ফেললা, তখন তোমারে সাইড নোট দিয়ে আবার এটা বুঝাতে হবে এ আর ফি তুমি কি বুঝাইছো। জাবেদা কখনো সংক্ষেপে লিখিও না, কেমন? কারণ তুমি এই যে ধরো জাবেদা আমার কি লিখলা, ধরো অ্যাকাউন্টস, এই যে অ্যাকাউন্ট শব্দটা লিখলা, তার পেয়েবল শব্দ দুইটাই লিখিও, সংক্ষেপে লিখিও না জাবেদায়, ভুল ধরবে আবার নাম্বারও কাটে দেবে। জাবেদাই হচ্ছে যে নাম্বার তুলতে পারবে আর কি। আর পরীক্ষার সময় ধরো অ্যাকাউন্টিংয়ে অঙ্ক পারা আর নাম্বার তোলা একই কথা না, তোমারে বুঝতে হইব কোনটা সময় কম লাগবে কোনটা বেশি লাগবে, ওই অনুযায়ী প্রশ্ন সিলেক্ট করবা। তুমি ধরো উল্টা পাল্টা প্রশ্নগুলো দিলা, কার্যপত্র ধরে রাখলা, তারপরে হিসাব সমীকরণ ধরে রাখলা, তুমি জীবনে ফুল মার্ক আনসার করে আসতে পারবে না, কারণ তোমার সময় মিলবে না। এজন্য মানে অঙ্ক পারার দেখবা অনেকে কম পারেও কিন্তু ভালো রেজাল্ট মানে নিয়ে আসে, ও বুঝে কোন জায়গায় আমার সময় কম লাগবে কোন জায়গায় বেশি লাগবে। একবার সব অধ্যায় শিখি, এরপরে তোমাদেরকে বলবো কোনটা থেকে আনসার করবে কোনটা থেকে করবা না। আচ্ছা দেন শুরু করি, এবার হচ্ছে প্রবলেম 2। এখানে প্রথমে হচ্ছে ইনভেস্ট করছে ক্যাশে কত টাকা, 3 লাখ টাকা, আর ইকুইপমেন্ট বিনিয়োগ করছে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে ক্যাশ ডেবিট 3 লাখ, ইকুইপমেন্ট ডেবিট কত টাকা, 1 লাখ, আর দুইটাই যোগ করে আমরা ক্যাপিটাল ক্রেডিট করব 4 লাখ টাকা। সবাই তো বুঝছেন নাকি? আচ্ছা, এরপরে 8 নম্বর কি বলছে? 8 নম্বর বলছে যে পারচেজ মানে ক্রয় করছে, কি ক্রয় করছে? অফিস সাপ্লাইজ। তাহলে অফিস সাপ্লাইজ আমাদের জন্য সম্পদ, তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট হবে। এখন কত হচ্ছে, কত টাকা? ক্যাশ দিচ্ছি 25,000 টাকা, আর বাকিতে হচ্ছে অন অ্যাকাউন্ট হচ্ছে যে 30,000 টাকা। তাহলে মোট আমরা 55,000 টাকা অফিস সাপ্লাইজ কিনলাম, এর মধ্যে ক্যাশ দিলাম 25,000 টাকা, আর বাকি রাখলাম হচ্ছে 30,000 টাকা। তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট 55,000 টাকা, ক্যাশ ক্রেডিট 25,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা, 30,000 টাকা। বুঝছেন 8 পর্যন্ত? 8 পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, এবার হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার কি বলছে? রিসিভ ক্যাশ, আমরা ক্যাশ বুঝে পাইলাম বা নিলাম, কার থেকে নিলাম? প্রোভাইডেড সার্ভিস, মানে আমরা যে সার্ভিস দিলাম তার বিনিময়ে আমাদেরকে 1,50,000 টাকা দিছে। তাহলে ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 1 আর 2 তো হুবহু একই, কিছুই তো পার্থক্য নাই। আচ্ছা, তারপর 30 তারিখে কি বলছে? বলছে হ্যাঁ আচ্ছা সবগুলা না বলে কেমন? আচ্ছা তাহলে 30-এ কি বলছে? সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, বাকিতে সেবা দিছে, তাহলে হচ্ছে যাই এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন কত হচ্ছে, সবই তো একই, বা আমি 30টা জাবেদা শিখাই দিছি যে ওই 30টার মধ্যে আমি দেখতেছি এই দুইটার মধ্যে কোনোটা বাকি নাই আসছে। এবার বলো যে 3-এ কোনো সমস্যা আছে কিনা? বলেন। হ্যাঁ বলেন। 3-এর 4, 3-এর কত নাম্বার ওটা বলেন? হ্যাঁ হ্যাঁ 4, এই 3 তারিখে তো 15, 3 নাম্বার প্রশ্নে তো 15 তারিখ নাই, বুঝি নাই। ও আচ্ছা 2 এর মধ্যে প্রশ্ন আছে, 2 এর মধ্যে প্রশ্ন আছে। কত তারিখ? ও আচ্ছা আচ্ছা, 2 এর 15 তারিখে বলছে রিসিভ ক্যাশ, মানে আপনি ক্যাশ বুঝে পাইছেন, তাহলে নিশ্চিত ক্যাশ ডেবিট, এতটুকু পর্যন্ত কোনো আপত্তি নাই। টাকা পাইছি, নগদান ডেবিট হয়েছে। এখন টাকাগুলো আপনারে কেন দিছে? প্রোভাইড মানে দিছেন, কি দিছেন? সার্ভিস দিছেন, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সেবায় ক্রেডিট হয়েছে, আরে আর নগদান ডেবিট হয়েছে। বুঝছেন? হ্যাঁ আচ্ছা ধরেন ক্যাশ শব্দটা নাই, তাহলে যদি অন, তাই ক্যাশ শব্দটা যদি না থাকতো তাহলে অন অ্যাকাউন্ট কতটা থাকতো? বুঝছেন?
অন অ্যাকাউন্টও নাই, এখন হচ্ছে আপনার মনের ইচ্ছা এটারে কি ধরবেন। আপনি চাইলে এটাকে ক্যাশও ধরতে পারেন, আপনি চাইলে এটাকে অন অ্যাকাউন্ট মানে বাকিতেও ধরতে পারেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পোলাপাইনে বাকিতে ধরে, মানে বইগুলোতেও বেশিরভাগ দেখা যায় যে যখন কোনো কথা বলে না তখন বলে যে এটা বাকিতে হয়েছে লেনদেন, ঠিক আছে। তখন আপনি ইচ্ছা বাকিতে ধরলে সমস্যা নাই। যদি ক্যাশও বলে না অন অ্যাকাউন্টও বলে নাই তখন আপনার ইচ্ছা। তবে অনার্সের যে ম্যাথগুলো আমি দেখলাম যে হয় ক্যাশ বলে দেয় নলে অন অ্যাকাউন্ট বলে দেয়। ইন্টারের বইগুলোতে অনেকটা ওইরকম করে আপনি যেটা বলছেন। অনার্সের ম্যাথগুলোতে এত ইয়া করে না, স্পষ্ট করে দেয় সাধারণত। আচ্ছা, এবার 3 তারিখে বলেন, 3 নম্বর প্রবলেমের মধ্যে বলেন কোনটাতে সমস্যা আছে। কত তারিখ? 7 তারিখ। আচ্ছা, 7 তারিখে কি বলছে? রিসিভ টাকা 8,000, 8,000 টাকা আমরা পাইলাম। কার থেকে পাইলাম? ফ্রম কাস্টমার থেকে পাইলাম। কিসের বিনিময়ে পাইলাম? ইন ফুল স্টেটমেন্ট। এই কথাটা মানে আগে বুঝে বলো তো, এটা অনেকবার করাইছি। পূর্ণ নিষ্পত্তিতে, ঠিক আছে। পূর্ণ নিষ্পত্তি মনে আছে নিশ্চয়ই। আমরা ওর কাছে 8,000 না তার থেকে বেশি টাকা পাই। আমরা ওর কাছে কিন্তু 8,000 টাকা না, 8,000 থেকে বেশি টাকা পাই। এখন 8,000 টাকা থেকে যত টাকা বেশি পাই, যে টাকাগুলো পার্থক্য আর কি, ওগুলো আমরা তাকে মাফ করে দিব। ধরো ওর কাছে পাই 8,500 টাকা, ও আমাদেরকে 8,000 টাকা দিছে, বাকি 500 টাকা মাফ করে দিব। এখন মাপ যে করছে বুঝবো কিভাবে? এই কথাটা থাকবো ইন ফুল স্টেটমেন্ট, মানে যত টাকা পাই সবগুলার বিপরীতে আমারে ও 8,000 টাকা দিছে। আচ্ছা, হু ওয়াজ প্রিভিয়াসলি বিলেড। এখন আপনাকে 4 নম্বর এন্ট্রিটা বোঝার জন্য এর আগে নিশ্চয়ই কোনো না কোনো তারিখে আপনি বাকিতে বিক্রয় করছেন বা বাকিতে সার্ভিস দিয়েছেন। এখন ওটা খুঁজে নেন কত তারিখ। 2 নম্বর এন্ট্রিটা কত টাকা আমরা ওরে সার্ভিস দিছি? 9,500 টাকা। ওই সার্ভিস দেওয়ার বিপরীতে ও আমাদেরকে তখন কত টাকা দিয়ে দিছিল? 1,000 টাকা দিয়ে দিছে না? তাহলে আর পাবো কত? 8,500। এতটুকু বুঝছেন? আমরা ওর কাছে পাই হচ্ছে 8,500 টাকা। এখন এই 8,500 টাকার বিনিময়ে ও আমাদেরকে 8,000 টাকা দিছে। এই এতটুকু কথা বুঝছেন? ওর কাছে পাই হচ্ছে 8,500, ও আমাদেরকে দিছে হচ্ছে 8,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ বাড়বে 8,000 আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে 8,500। এতটুকু বুঝছেন কিনা? না না। আচ্ছা, এত ক্যাশ এই কি না বললাম ভাই? আচ্ছা, ক্যাশ বাড়বে হচ্ছে 8,000 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে 8,500 টাকা। এখন বাকি যে 500 টাকা গ্যাপ, এটা কিসে যাবে? হ্যাঁ, এটা ডিসকাউন্ট হিসাবে যাবে। কেমন? এটা হচ্ছে প্রদত্ত বার্তা। তাহলে এই 4 নম্বর জাবেদাটা দেখেন, ক্যাশ ডেবিট আর ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বুঝছেন এবার? আচ্ছা, ঠিক আছে, তারপরে আসেন। তাহলে আমাদের কত পর্যন্ত গেল? 3 গেল। এবার 4 নম্বরের সমস্যাগুলো বলেন। 2টা কেন আসবে না? আচ্ছা, 2তে সমস্যা, তারপর? আচ্ছা, তারপরে বলো যেটা যেটাতে সমস্যা বলো। আচ্ছা, 2টা কেন আসবে না? আমি টিচার 25 তারিখ এটা আমি তোমাদের সাথে তোমাদের একটা মতামত নিই। মানে পড়াশোনাতে অনার্সে উঠে গেছে না, এখন আমার টিচার মানার দরকার না, আইডিয়া শেয়ার করো। 2টা কেন আসবে না বাকি কেউ বুঝাতে পারবা? 2 কেন আসবে না? এটা লেনদেন না যে, কেমনে বুঝছো? ম্যানেজার হায়ার করছে কিন্তু। হ্যাঁ, কিন্তু 9-10-এ প্রথম অধ্যায়ের নাম ওর মনে আছে তোমাদের? তোমাদের জীবনে প্রথম অধ্যায় লেনদেন নাকি লেনদেন না, মনে আছে? হ্যাঁ। এখন ধরো ওই যে একজন ম্যানেজারকে আমরা নিয়োগ দিচ্ছি, ওরে বললাম যে আচ্ছা তুই আমাদের এখানে কাজ করলে মাসে তোরে 10,000 টাকা করে দিম। এখন মাত্র ওরে আজকে জয়নিংয়ে দিলাম, এখন বলে এটা কি লেনদেন? ওরে কি কোনো টাকা দিছি? ওরে তো আমরা টাকা দিই না, মাত্র আজকে ব্যবসায় নিছি। ঠিক আছে, তুই কাজ কর, কাজ শেষ হলে তোরে আমরা কত দিব? 10,000 টাকা দিব। আচ্ছা, তোমাদের সাথে আমার প্রাইভেটে শুরুতে একটা চুক্তি হয়েছে না? তুমি বলছো না ভাইয়া কত টাকা করে পড়ান, মাসে কত টাকা, কয়টা ক্লাস? তা আমি বলছি না ঠিক আছে, তোমরা যদি আমার কাছে পড়াও মাসে 1,000 টাকা তোমারে দিতে হবে। তো তুই প্রথম দিন কি এটা লেনদেন হয়েছে? বলো, যেদিন তুমি জয়েনিং করছো আমার প্রাইভেটে। না,
জাস্ট আমাদের একটা চুক্তি হয়েছে, চুক্তিটা আর লেনদেন হয় না। তো এখানেও সেম কথা, বুঝছেন এবার লিমা? হ্যাঁ। এখন মাস শেষ হলে তখন যে এটা লেনদেন হবে। আচ্ছা, তারপরে 2 তারিখ গেল, এবার 25 তারিখে কি সমস্যা? আচ্ছা, সোল্ড বিক্রি করছি, কি বিক্রি করছি? 100 কুপন বুকস ফর 15 টাকা করে প্রতি টাকা, মানে তাহলে 100টা যদি বিক্রি করি, 15 টাকা করে যদি বিক্রি করি, তাহলে 1500 টাকা। এতটুকু পর্যন্ত তো বুঝছেন। 1500 টাকার জিনিস বিক্রি করলাম। ইচ বুক কন্টেন্টস, আচ্ছা ওবা 100 কুপন বিক্রি করছি ফর এত টাকা। আচ্ছা, ইচ বুক কন্টেন্ট 10 কুপন দ্যাট এনেবলস দ্য হোল্ডার টু পে 1 রাউন্ড অফ, কি লিখছে, মিনিটার অফ দ্য, তারপরে কি, বিট 1 বাকেট অফ গল্ফ বল। আচ্ছা, এখানে মূলত কিসের ব্যবসা এটা? সুপার মিনিচার গল্ফ অ্যান্ড ড্রাইভিং রেঞ্জ ওয়াজ ওপেনিং। আচ্ছা, এখন সিলেক্টেড ইন দ্য ট্রানজেকশন। 25 তারিখ, 25 তারিখে 15 টাকা জাবেদা কি দিছে? ক্যাশ বাড়াচ্ছে, সেলস করছে। আচ্ছা, এখন 100টাই তো দিচ্ছে। হয় 100 কুপন বুক বিক্রি করছে, একটার দাম কত করে? একটার দাম 15 টাকা করে। তাহলে 100 কুপন যদি বিক্রি করে, একটার দাম যদি 15 টাকা করে হয়, তাহলে কতটা বিক্রি করছে? 1500 টাকারই তো বিক্রি করছে। আচ্ছা, ইচ বুক কন্টেন্ট এত কুপন, প্রতিটা বই এত কুপন কন্টেন্ট করে, ধারণ করে। enable the holder pay 1 রাউন্ড to minimize the bit of bucket of the glow। এখানে মূলত পরের অংশ লাগবেই না, মানে আমরা কতটা বিক্রি করছি? 100টা বিক্রি করছি। কত টাকা করে বিক্রি করছি? 15 টাকা করে বিক্রি করছি। এখন এখানে নগদ বা বাকি কোনো কথা বলছে দেখো তো, কিছু তো বলে নাই। এইচ বুক কন্টেন্ট তো কুপন দ্যাট এনেবলস হোল্ডার টু দ্য প্লে ওয়ান রাউন্ডে দ্য, না, তাহলে আমরা এটাকে নগদ ধরে নিলাম, কেমন? তাহলে নগদ ধরে নিই, তাহলে ক্যাশ ডেবিট আর সেলস রেভিনিউ বা শুধু সেলসকে। এখানে প্রশ্নটা মূলত ফ্যাস দিচ্ছে, কিন্তু উত্তরটাতে ফ্যাস নাই মানে। আর এখানে যে লিমা যে একটা কোশ্চেন করছিল, হ্যাঁ বলো। আচ্ছা, এটা এবার লিমা ওই যে আমার কথার প্রমাণ পাইছেন? এই যে ব্যতিক্রমে দিছে হচ্ছে এটা নগদ ধরে নিছে, আর সাবরিনানি বলতেছ, হ্যাঁ সাবরিনা ওটা নিচ্ছে ব্যতিক্রম না, ওটা কি মানে এক একটা বইতে ব্যতিক্রমে? তাহলে দেখো, এক বইতে এক পাবলিকেশনে দুইটাই ইয়াতে দুই রকম আনসার দিছে। এখন কথা হচ্ছে কোনটা ঠিক? দুইটাই ঠিক আছে, কারণ এখানে স্পষ্ট করে বলছে ক্যাশ বা অন অ্যাকাউন্ট। একটু আগে আমি তোমাদেরকে পড়াইছিলাম, ওই যে লিমা একটা কোশ্চেন করছিল, খেয়াল করছিলা? যদি আমার অন অ্যাকাউন্টও না থাকে, যদি ক্যাশও না থাকে, তাহলে আমি এটারে কোনটা ধরবো, বাকি ধরবো নাকি নগদ ধরবো? তখন তোমার মনের ইচ্ছা, তুমি চাইলে নগদ ধরো, তুমি চাইলে বাকি ধরো। ঠিক আছে, তাহলে এটা আনআর্ন রেভিনিউ ক্রেডিট করছে। জাবেদাটা বলো তো, 25 তারিখে কি জাবেদা দিছে? আচ্ছা, ক্যাশ ডেবিট করছে, টাকা পাইছে। আনআর্ন রেভিনিউ, অনুপার্জিত আয় বাড়ছে। অনুপার্জিত আয় বাড়ার কারণটা কি? আচ্ছা, সোল্ড বিক্রি করছে এত কুপন, এত কুপন দ্যাট এনেবলস দ্য হোল্ডার টু দ্য প্লে 1 রাউন্ড অফ মিনিমাইজ টু বিট 1 বাকেট। আচ্ছা, ইচ বুক কন্টে এত কুপন দ্যাট এনেবলস দ্য, না ওটা কাটিয়ে দাও, সেলসে লেখো। আচ্ছা, তারপরে বলো, তারপর বলেন। এটা তার সমস্যা আছে না? সারি গেল, এবার 5-এ বলেন। তোমার বাড়ি কাজগুলো করিও, তাহলে বেশি আগে যাবে, বুঝছো? বাড়ি কাজে অলসতা করলে পিছিয়ে যাবা। 5-এ কারো সমস্যা আছে? একটা জিনিস খেয়াল করি, আমার 30টা জাবেদা যদি পারো, আর প্যারা হবে না কিন্তু, ঘুরে গেড়ে ওইগুলা। আচ্ছা, 5-এ সমস্যা নাই। স্যার কত পর্যন্ত করতে দিয়েছিলেন? আমি তো বলছি সবগুলাই করিও। এখন আমি কোনটা কোনটা সলভ করে দিতেছি, যেটা যেটাতে তোমার সমস্যা লাগে তুমি আমারে বল, আমি তোমার হেল্প করতেছি। এখন 6 নাম্বার প্রশ্ন, এখন কথা স্যার হচ্ছে ওই ভাইয়া যে আমি তো বাড়ি কাজ করি নাই। বাড়ি কাজ যদি না করো, তাহলে তুমি এই প্রশ্নগুলো পড়ো, যেটাতে ফ্যাঁস লাগে ওটা আমারে বলো, বলে ভাইয়া এটা একটু কঠিন লাগে, এটা বুঝাই দেন।
আর বাড়ি কাজ করা ফরজ আমার প্রাইভেটে। বাড়ি কাজ না করলে তুমি পড়ি লস হইব আমার কাছে। তুমি আমার বা যে কারো ইউটিউব থেকে ভিডিও দেখলে এই তো হর তুমি আমার কাছে 8 টাকা দিই কেন পড়বা? একমাত্র এটাই তো তোমার মানে লাইভে আমি সলভ করে দিলাম। সমস্যা থাকলে এটা তোমার আইডিয়াটা বা আমার আইডিয়াটা তোমার সাথে শেয়ার করা হলো। এজন্য বাড়ি কাজ করিও যত কষ্ট হোক। বলো 6 স্যার নম্বর। ওই যে হ্যাঁ ওই বলো। দিন ওই দিন ক্লাসে হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, তো আপনি যে হোমওয়ার্ক দিয়েছেন এটা হ্যাঁ। আমি জানতাম না আর কি, ওইখানে করা হয় নাই। হোমওয়ার্কগুলো এখন গ্রুপে বলা হইছে না? গ্রুপ না চ্যাট করো না? আপনি না, আপনি বলছেন আচ্ছা। যে ক্লাস হবে মানে হয় সোমবারে, এটা বলছেন, ও কিন্তু আচ্ছা, আচ্ছা। হোমওয়ার্কের কথা বলেন নাই। আচ্ছা, আচ্ছা। তুমি আবার হোমওয়ার্ক সবগুলা ধরো আমরা যেগুলা করলাম না এগুলো আবার করবা। করে যদি সমস্যা থাকে ভাইয়ারা পরে ক্লাসে বলবা, ঠিক আছে? আচ্ছা এখন যেটাতে সমস্যা ওটাই তো কঠিন নিশ্চয়, ওরা যেহেতু আটকে গেছে ওটাতেই তো ওদের তোমারও সমস্যা থাকতে পারে। এখন যেটাতে সমস্যা বুঝিয়ে দিতেছি এগুলো যদি না বুঝো আমার কোশ্চেন করবা। ধরো প্রথম জাবেদাটা কি বারবার বোঝানোর দরকার আছে? মালিক ব্যবসায় বিনিয়োগ করছে, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আমরা তাহলে কোনগুলা নিয়ে আলোচনা করব যেগুলো একটু একটু কঠিন লাগে। এখন পড়ো এইগুলা, এই কোশ্চেনটাতে দেখো কোনটাতে ঝামেলা লাগে কিনা 6তে। বাকিরাও বলো। নাম্বার 6, 11, 12 6 তো নাই রে ভাই, 11 আছে। প্রবলেম 6, 11, 12 আচ্ছা 11 আর 12, আর 11 12 বাদে আর কারো কার আছে? 11 আর 12 বাদে আর কারো আছে? আচ্ছা 11 আর 12 সলভ করে দিই, দেখেন। বলছে যে কমপ্লিট অ্যান অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কি ভাই? ওই যে তোমাদেরকে স্যারেরা দেয় যে এরকম নেই। এখানে মূলত অ্যাসাইনমেন্ট বলতে আমরা যে সার্ভে মানে আমাদেরকে যে কাজটা করতে দিছে ওই কাজটা কমপ্লিট করছি, ঠিক আছে? আচ্ছা এখন এই অ্যাসাইনমেন্ট করছি কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে তো। আচ্ছা অ্যান্ড বিলেট ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি, ক্লায়েন্টেরও বলছি তোমার কাজ শেষ, তুমি আমার টাকা আমারে বুঝাই দাও। কত টাকা? এই যে 550 টাকা ফর সার্ভিস রেন্ডেড। তাহলে 550 টাকা সার্ভিস আমরা কারে? কাস্টমারকে দিয়ে দিছি। তাহলে এটার এই জায়গার নাম্বারে যাবে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট? কারণ ওরে যে টাকা মানে সার্ভিসটা করে সার্ভিসটা যে দিলাম কিসের বিনিময়? নিশ্চয় টাকার বিনিময়। কিন্তু টাকাটা কি পাইছি? পাই নাই তো। এখন এটাকে কি করছে মানে কাজটা করি ওর কাছে বিল করছি। তোমরা রেস্টুরেন্টে খাইতে যাও না? রেস্টুরেন্টে খাইতে গেলে কী হয়? তুমি প্রথমে খাও আর ইচ্ছা মতে, এরপরে ওই যে বিল মেনু নিয়ে আসে না, সরি মেনু না, বিলের ইয়ার নিয়ে আসে না। হ্যাঁ কাচ্চি ভাইতে তো খাইলেন, ধরেন স্যার আপনার ইচ্ছা যে এত টাকা আসছে। এই সেম টু সেম একই কাজ, মানে তুমিও কাজ কমপ্লিট করে দিছো, এরপর তোমার কাস্টমারকে বললা এত টাকা তোমার বিল হয়েছে তুমি আমাকে দাও। তাহলে অলরেডি তো তুমি কাজ করে ফেলছো, তোমার তো আয় হয়ে গেছে আয় স্বীকৃত নীতি অনুযায়ী। তাহলে আয় যেহেতু হয়ে গেছে তোমার এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর টাকাটা তো এখনও দেয় নাই, তাহলে ও তোমার জন্য দেনাদার। তো যেহেতু দেনাদার তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেনাদার বাড়ছে, আয় বাড়ছে। 11 বুঝছেন? হ্যাঁ আচ্ছা 11 কেউ যদি একবারে না বুঝো আমরা আবার বলিও। একবার মানে যদি একবার বুঝাইলাম তাও না বুঝেন আমরা আবার বলেন, আমি আবার রিপিট করব। আচ্ছা এখন 12 তারিখে কি হয়েছে? 12 তারিখে তুমি টাকা রিসিভ করলা, কত টাকা? 1750 টাকা। আচ্ছা অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কস্টিং এনগেজ। আচ্ছা রিসিভ টাকা 1750, অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট। আচ্ছা এটাকে অ্যাডভান্স পাইছে কেমন? টু রেকর্ড ক্যাশ রিসিভ ইন অ্যাডভান্স ফর ফিউচার সার্ভিস। এখানে তো এই জাবেদাটা ভুল দিয়ে রাখছে লাগে, আনআর্ন সার্ভিস রেভিনিউ হবে কেন? আচ্ছা এখানে যারা জাবেদাটা লিখছেন একটু কারেকশন করেন তো। এটা ক্যাশ ডেবিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, ঠিক আছে? কেন ওটা বুঝছো না? কেন ওটা বুঝা সহজ, দেখো টাকাটা নিয়ে নিছি কিন্তু সার্ভিস কি দিছি? এখানে আরও সহজ একটা কথা আছে, দেখো অ্যাডভান্স কথাটা আছে, মানে ওর থেকে 1750 টাকা নিয়ে নিছি, বলছি যে টাকা তোরে সার্ভিস পরে দিম, আগে টাকা জমা দে। এরকম কিছু ফার্ম আছে না, আগে টাকা নিয়ে নে তারপরে কাজ করে। তো এরকম আর কি, ও টাকা 1750 টাকা আমরা আগে বুঝে নিলাম, তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার কাজ করে দিব। তাহলে ক্যাশ বাড়লো 1750 টাকা, কিন্তু কাজটা তো এখনও করে দিই নাই। তাহলে এটা আমাদের জন্য অনুপার্জিত আয় আর কি, আনআর্ন সার্ভিস রেভিনিউ। এটা আমাদের জন্য এক প্রকার দায়। তাহলে হচ্ছে ক্যাশ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 1750 টাকা। বুঝছেন? জি।
আচ্ছা ঠিক আছে। কারো ওই যে তোমাদের ওই শীটটা আমি ছাপাইছি, তবুও যদি কারো কোনো সমস্যা থাকে কালকেও ক্লাস করতে পারো। জয়রা মসজিদের অপোজিটে আছে না, স্কলার্স কোচিং আছে না, আমি ওখানে 10:30টার দিকে পড়াবো। যদি আসতে মন চায় আসিয়েন, অনার্সে পোলাপাইনও আসবে। আচ্ছা 6 গেল, এবার আসেন হচ্ছে 7। কি শীত ভাইয়া? এই যে অ্যাকাউন্টিংয়ের যে শীটটা দিছি না, ওটা আমি প্রিন্টও করছি, লাগলে কালকে নিয়েন। ও যে বেসিকের একটা শীট দিছি না, হিসাবগুলোর নাম আছে 30টা জাবেদা আছে, ওটা। আচ্ছা তারপর বলেন, আমাদের 1-2টা ক্লাসের পরে কিন্তু মার্কেটিং ক্লাস হবে, ঠিক আছে? এরপরে আবার অর্থনীতি ক্লাসও শেষ করে দিব মার্কেটিংয়ের সাথে সাথে। তাহলে ওইগুলো তোমরা শেষ করে ফেললে পরীক্ষার আগে, আর অ্যাকাউন্টিংটা এইভাবে চলতে থাকবে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন আরেকটু স্টুডেন্ট বাড়ুক, আমরা কি বলে ফিন্যান্স ক্লাসও শুরু করব। আর তোমাদের ক্লাস কিন্তু কালকে থেকে একদম শনিবার পর্যন্ত টানা হবে, কোনো দিন গ্যাপ নাই। প্রত্যেক দিন ক্লাস থাকবে 7:30-এ। আজকে আমার বাড়ি যাব তো, এই জন্য তাড়াতাড়ি নিলাম। আচ্ছা সাথে বলেন, সমস্যা বলেন, সাথে সমস্যা বলো। কততে? সাথে নাই? প্রবলেম আছে। আচ্ছা সাথে কারো তো আছে, থাকলে বলেন। নাই? আচ্ছা 8-এ বলো। আস্তে আস্তে প্রশ্নের সাইজ বড় ওর। 6 তারিখ। 8-এর হচ্ছে 11 8-এর 6, 8-এর 11, 30, 11। আচ্ছা 6, 11, 30, এই তিনটাতে এই সমস্যা। আচ্ছা ওই বেটা কিসের ব্যবসা করে? ড্রাই ক্লিনার। আচ্ছা ঠিক আছে, লন্ড্রির ব্যবসা করে। আচ্ছা এখন 6 তারিখে কি বলছে? পার্সেজ কিনছে ওয়াশার, আচ্ছা অ্যান্ড ড্রায়ার ফর কত টাকা দিয়ে কিনছে? 25,000 টাকা দিয়ে কিনছে না, ড্রায়ার ফর দ্য টাকা পেইং অ্যান্ড এত টাকা ইন ক্যাশ। আচ্ছা আচ্ছা 25,000 টাকা দিয়ে ও কিনলো ড্রায়ার আর ওয়াশার, আর কত টাকা ও দিছে নগদে? 10,000 টাকা দিছে। আর বাকি টাকা তো ওরে মাফ করে না, বাকি টাকার বিপরীতে ও কী দিছে? একটা পদেও নোট দিছে। সাইনিংয়ের নোট মানে কি? একটা পদেও নোট দিছে। আচ্ছা এখন আমাদের এই জাবেদাটা কি হবে? ওরে বাবারে, এখানে তো আরও লেনদেন আছে নাকি? আচ্ছা ও যে নোট যে দিছে, কত টাকার নোট দিছে? 15,000 টাকা একটা নোট দিছে। আচ্ছা নোটে কিন্তু আবার ইয়া আছে এখানে, মানে কতটা মানে নোট যে নিব এটা একটা সুদ দিতে হবে। কত টাকা, কত পার্সেন্ট সুদ দিতে হবে? 12% সুদ দিতে হবে। আর কত মাস পর পর সুদ দিতে হবে? 6 মাস পর পর সুদ দিতে হবে। আচ্ছা এই অঙ্কটা আমরা তাহলে করি। আচ্ছা এখানে তাহলে 6 তারিখে যাবে, ওরা কি লিখছে? লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট। এখন 25,000 টাকা কেমনে হলো এটা তো বুঝছো। ক্যাশ দিলাম 10,000 আর 15,000 টাকা চেক দিলাম। ওই দৃষ্টিতে আমাদের ইকুইপমেন্ট হচ্ছে 25,000। ডেবিটটা সবাই বুঝছেন? ডেবিটটা সবাই বুঝছেন? আচ্ছা আর ক্রেডিট, ক্যাশ ক্রেডিট হচ্ছে কত টাকা? 10,000 টাকা। আর নোটস পেয়াবল ক্রেডিট হচ্ছে 15,000 টাকা। এখন কত হচ্ছে ভাই? এতটুকু তো বুঝছে, কিন্তু ওই যে ডিসকাউন্টের কাজটা, ডিসকাউন্টের কাজ হচ্ছে বছর শেষে। ক্লিয়ার? আমার কথা বুঝছেন কিনা যারা অঙ্কটা করছেন? এখানে ধরো না না, ওই 12% বলো টাকা মানে সুদের টাকা, ওটার হিসাব তো আজকে আসবে না। আচ্ছা ধরো আজকে তুমি নোটটা দিলা, একটা নোট ইস্যু করলা, আজকে কি তোমার কাছে সুদ চাইবে? আজকে 6 তারিখ, আজকে একটা নোট মানে ইস্যু করে দিলা, তুমি সুদটা কবে দিবা? 6 মাস পরেই তো দিবা। ধরো সেপ্টেম্বর মাসের 6 তারিখ না, সেপ্টেম্বর থেকে 6 মাস পরে দিবা তুমি সুদটা। বা তোমার যদি হিসাবকাল 30 তারিখ মানে 31 ডিসেম্বর যদি শেষ হয়, তাহলে তুমি ডিসেম্বর মাসে 31 তারিখে ওটা সমন্বয় করবা, কত মাসের সুদ পাবো ওইগুলাকে তুমি ওই যে সুদ হিসাবে, খরচ হিসাবে লিখবা আর কি। 6 তারিখে ফ্যাসটা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তারপরে আসো। সুদের জন্য কি আলাদা করে আবার জাবেদা দিতে হবে? হ্যাঁ জাবেদা দিতে হবে। কোন তারিখে দিবা? ডিসেম্বর মাসে। সুদের জাবেদা কি হবে কেউ বলতে পারবা? ধরো ডিসেম্বর মাসে 31 তারিখে, বলো তো। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। আচ্ছা তাহলে সাবরিনা বলো তো, ইন্টারেস্ট যখন দিবা তখন কি জাবেদা হবে? যখন যখন তুমি মানে টাকাটা দিবা, ইন্টারেস্টটা দিবা। ধরো ইন্টারেস্ট যখন দিবা তখন জাবেদা দুই রকম হতে পারে।
ধরো এই বছরে ইন্টারেস্ট যদি এই বছর দিই তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আর আগের বছরের বকেয়া ইন্টারেস্ট যদি আমরা এই বছর দিই মানে বকেয়া খরচ যদি দিই তাই ইন্টারেস্ট এই যে ক্যাশ ডেবিট কিনলে আর আচ্ছা প্রথমটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আর যদি বকেয়াগুলো দিই তাহলে হচ্ছে ইন্টারেস্ট পেয়াবল ডেবিট ক্যাশ ক্রেডিট হবে। আচ্ছা আসলে শিখে দিব কেমন, এই অঙ্কে তো নাই। আচ্ছা তারপরে আচ্ছা 6 তারিখ ক্লিয়ার হলো সবার? আচ্ছা তারপরে আচ্ছা তোমরা পড়ানি বুঝতেছ না, এলোমেলো হয়ে যাও না কোনো। আচ্ছা 11 তারিখে কি বলছে, রিসিভ এ বিল, একটা বিল পাইলাম, কার থেকে পাইলাম, ফ্রম দ্য ডেইলি স্টার। আচ্ছা ডেইলি স্টার আমাদেরকে বিল দিছে, এটা কি আয় হবে নাকি ব্যয় হবে বলো তো? কারণ ডেইলি স্টার যেহেতু বিল দিছে, ডেইলি স্টার থেকে তো আয়ের কোনো খাত নাই, ও আমাদের যে অ্যাডগুলা দিছে না ওইগুলোর জন্য ও আমাদেরকে একটা বিল করছে, এই বেটা তোর কাছে তো এত টাকা পাই। আচ্ছা অ্যাডভার্টাইজিং ফর দ্য ওপেনিং অফ দ্য শপ, আচ্ছা ডেইলি স্টার আমাদের কাছে 500 টাকা পায়, কিসের জন্য পায়, ও আমাদের অ্যাড দিছে সেজন্য। তাহলে এটা মূলত বিলের কাগজের মতো আর কি, আমরা অলরেডি এত টাকা খরচ করছি, ওরা আমাদের কাছে এত টাকা পায়। তাহলে 11 তারিখে যাবে কী হবে, 11 তারিখে যাবে হবে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। ঠিক আছে, বুঝছেন এতটুকু? কেউ যদি বলেন যে কেউ যদি লেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়াবল ক্রেডিট, ওটাও কাটিয়েন না, ওটাও ঠিক আছে। আচ্ছা 11 তারিখ তাহলে ক্লিয়ার? আচ্ছা এবার কত তারিখ ভাই? 30 তারিখ। 30 তারিখে কি বলছে? অ্যাকাউন্ট হ্যাঁ বলো বলো। 11 তারিখে অ্যাকাউন্ট পেয়েবল কেন হবে? পাওনাদার না ও তোমার জন্য, ও তোমার কাছে টাকাটা পায় না, সেজন্যই তো আমি বলতেছি যদি অ্যাকাউন্টস পেয়াবলকে তোমার ভালো না লাগে, সবচাইতে ভালো হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়াবল লেখা, মানে বিজ্ঞাপন খরচ বকেয়া আছে। আর অ্যাকাউন্টস পেয়াবল তো সাধারণত আমরা কখন ধরি, যখন আমরা পণ্য বাকিতে ক্রয় করি। এখানে অ্যাকাউন্টস পেয়াবল থেকে উত্তম আনসার হচ্ছে যায় অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়াবল। আমাকে তো বুঝছো কিনা, আমি তো সেজন্যই বললাম। যদি এখানে কেউ একদম পারফেক্ট লিখতে চান তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, এটা তো সমস্যা নেই, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়াবল ক্রেডিট লিখিয়েন, অ্যাকাউন্টস পেয়াবল না লিখে। যদি কেউ অ্যাকাউন্টস পেয়াবল লেখেন তাও সমস্যা নেই, এত ক্ষুদ্র জায়গায় আপনারা ভুল ধরবে না। ঠিক আছে, বুঝছো কি না? আচ্ছা তারপরে আসো, তারপরে বলতেছে 30 তারিখ। 30 তারিখে কি বলছে, দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট, আচ্ছা ডিটারমাইন দ্যাট ক্যাশ রিকোয়ার্ড ফর দ্য লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট। আচ্ছা দ্য কোম্পানি মানে কোম্পানি এই যে হিসাব কিতাব করে দেখছে যে ক্যাশ রিকোয়ার্ড ফর লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ, আচ্ছা ক্যাশ সার্ভিস দিচ্ছে হচ্ছে 5000 আর বাকিতে সার্ভিস দিচ্ছে হচ্ছে 7000 টাকা। এখন এটা জাবাদা কি দিচ্ছে বেটারা? ও আচ্ছা এখানে মূলত ঘটনা হচ্ছে যায় 30 তারিখে বলতেছে যে 5000 টাকা নগদে আমরা লন্ড্রি সার্ভিস দিছি আর 7000 টাকা আমরা বাকিতে লন্ড্রি সার্ভিস দিছি। তাহলে 5000 টাকা যদি নগদে লন্ড্রি সার্ভিস দিই তাহলে ক্যাশ ডেবিট 5000। আচ্ছা এখন আর বাকিতে সার্ভিস দিচ্ছে কত, 7000, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 7000, তাহলে মোট কত হলো 12। তাহলে এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা হবে 12000। এই যে দেখেন ক্যাশ ডেবিট 5000, অ্যাকাউন্ট রিসিভেবল 7000 আর সার্ভিস রেভিনিউ 12000। বুঝছেন? বুঝছো কিনা বলো? আচ্ছা তাহলে আমাদের কত গেল, 8 গেল। 8-এ তো আর কার কোনো সমস্যা নাই, কোশ্চেন থাকলে করি, আমি কিন্তু বারবারই বলতেছি। তারপর ধরো আমি যা বলতেছি তাই যে উত্তর হবে এমন কোনো কথা নাই, তোমার থিঙ্কিং আলাদা থাকলে আমাদের বলবা, ঠিক আছে? হিসাব বিজ্ঞান কখনো মুখস্থ বিদ্যার উপর চলে না, তুমি যদি লজিক্যালি আনসার করতে পারো তাহলে অনেকভাবে উত্তর মিলানো যায়। আচ্ছা এবার বলেন 9 সমস্যা বলেন। না করি নাই একটু প্রবলেম বেশি দেখছি। আচ্ছা 9 সমস্যা বেশি, 9 পুরোটা করা দিই নাকি? 9 তোমরা ভয় পাইছো কেন? শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশন দেখিনি। আমি করছি ওই যে আচ্ছা সোল্ড আচ্ছা 9 আমি পুরোটাই করা দিলাম। মানে কোথায় পরিবহন খরচ দিবে? একটা হচ্ছে শিপিং পয়েন্ট
আর এটা হচ্ছে ডেস্টিনেশন। শিপিং পয়েন্ট হচ্ছে যে কি ক্রেতা নেবে, ডেস্টিনেশন মানে কি বিক্রেতা নেবে। কেমন? আচ্ছা আমরা করি চলেন। প্রথমটা পারেন না এমন তো কেউ নাই। পার্সেস মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ কিনছি কত টাকা দিই? 10,000 টাকা দিই। তাহলে যাবে কী হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। কেমন? আচ্ছা 8 নম্বর যাবে কি বলছে? পার্সেস মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ কিনলাম, ইনভেন্টরি কিনলাম কার থেকে? রানা ট্রেডার্স থেকে। কত টাকা? 25,000 টাকা। এটা তো ছোট্টবেলাটা মনে আছে নি? 2 10 নেট 30, এই টার্মটার অর্থ বুঝো? এটা তো বুঝো সবার মানে 30 দিনের মধ্যে টাকা দিতে হবে। আর যদি 10 দিনের মধ্যে আমরা টাকা দিই তাহলে কত পার্সেন্ট ছাড় পাবো? 2%। 10 দিনের মধ্যে যদি টাকা না দিই তাহলে কোনো ছাড় নাই, আর যদি দিই তাহলে 2% ছাড় পাবো। আর 30 দিনের মধ্যে কোনো ছাড় নাই, কিন্তু 30 দিনের মধ্যে টাকা দিতে হবে মাস্ট। ঠিক আছে? আচ্ছা এবার আমরা অঙ্কটা করি চলেন। তাহলে আমরা কি করছি? পার্সেস মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ কিনছি কার থেকে? কিনছি রানা ট্রেডার্স থেকে। আচ্ছা এটা জীবনে কখনো কোনোভাবে নগদে হবে লেনদেনটা? আচ্ছা 8 তারিখে লেনদেনটা নগদে না 100% শিওর? কেমনে শিওর বলো তো? একটা একটা কথা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের কথা বলে দিছে 8 তারিখে। আচ্ছা রানা ট্রেডার্স নাম দিছে। আচ্ছা ধরো রানা ট্রেডার নাম দিলেই যে বাকিতে, এই কথাটা ঠিক? আমি বললাম যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফ্রম রানা ট্রেডার্স অ্যান্ড ক্যাশ পেড বললাম, তাহলে কি নাম? হ্যাঁ আচ্ছা ক্যাশ উল্লেখ নেই, ক্যাশ উল্লেখ না থাকলে তো আমরা দুইটা কন্ডিশন দেখলাম। ক্যাশ উল্লেখ যদি না থাকে, অন অ্যাকাউন্টও কথাটা যদি উল্লেখ না থাকে। আচ্ছা এখানে বলো তো অন অ্যাকাউন্ট কথাটা উল্লেখ আছে? অন অ্যাকাউন্ট, তাহলে তো আমি এটা নগদও ধরতে পারি, পারি না? দেখি কার লজিক কেমন, এবার চিন্তা করো। তাহলে এটা বাকি কেমনে হলো? হ্যাঁ হ্যাঁ শিপিং পয়েন্ট আছে যে, শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশন কি নগদে বাকি একদম? মানে শিপিং পয়েন্ট থাকলেই কি বাকিতে এটা ধরে নেওয়া যায়? না। তাহলে এটা যে বাকিতে বুঝলাম কেমনে? আমি নগদে ধরলেই তো হতো। আর কারো কোনো আইডিয়া? ভাই এটা বাকিতে, কারণ এখানে ইয়ে দিয়ে রাখনা শর্ত আছে না? সত্য থাকলে কি বাকিতেই হবে শিওর? নগদ হতে পারতো না? না হলে শর্তটা কেন দিবে? আচ্ছা এখন এখানে তো বলছে যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা বার্তা দিবে। পাবে। আর আচ্ছা নগদে পরিশোধ করলে তো এরকম কখনো শর্ত দিত না। হ্যাঁ নগদে মানে নগদে পরিশোধ করে ফেলবে। হ্যাঁ জেসিকার কথাটা যুক্তি আছে। ধরো তুমি দোকানদার থেকে নগদে টাকা কিনলা, মানে নগদ টাকা পণ্য কিনলা, জীবনে ও তোমার সত্য দিবে এত দিনের মধ্যে টাকা দিতে হবো? তুমি তো টাকা দিয়ে দিছো, আর সত্য দিবে কেমনে? আমাকে তো বুঝো নাই, মানে ভালো করে বুঝো, নাহলে পরীক্ষা ভুল করে বসে দেখবা। তুমি তো টাকা দিয়ে দিছো, তো তোমার আর সত্যটা দিবে কি? বুঝো নাই? তাহলে এটা কি তোমার যে 210-30 বলছে, অলরেডি তো সত্য তোমারে বলি দিল। কি বলে দিল? 10 দিনের মধ্যে যদি দেয় 2% ছাড় পাবে, 30 দিনের মধ্যে তোরে টাকা দিতে হইব। তো সত্য দিছে মানে কি? বাকিতে বিক্রয় করছে বিদায়ী তো সত্য দিছে। নগদে বিক্রয় তো জীবনে সত্য দিবে না, দিবে? ধরো তুমি দোকান থেকে, ধরো তোমার এমন একটা দোকানে গেলা, তোমার মানে এই যে আম্মু আর আব্বুরে চেনে, তোমার তেমন চেনে না। তুমি যদি ওর থেকে বাকিতে কিছু কিনো, তোমার 14 গোষ্ঠীর নাম জিজ্ঞা লাইব। তুমি কার ছেলে, কার মেয়ে, কি হয়েছে, কেন নিছ, তোমার আব্বু বলছে নি, তোমার আম্মু বলছে নি। আর নগদে যদি তুমি কিনো, তোমার নামও জিজ্ঞাসা করবে জীবনে। নগদে যদি কোনো দোকান থেকে কিছু কিনো, তোমার কিছু জিজ্ঞাসা করবে তুমি কার ছেলে, কার মেয়ে। তুমি যদি বাকিতে কিনতে যাও, তখন তোমার 14 গোষ্ঠীর নাম জিজ্ঞা লাগবে। বুঝো নাই? তো এখানেও সেম কথা আর কি। তাহলে এটা যে বাকিতে, এবার বুঝছো নি? যখন কখনো এরকম টার্ম যদি দেখো 210-30 বা 115 and 45 এরকমও থাকতে পারে, যেটাই থাকুক তখন একদম 100% শিওর এটা বাকিতে। ঠিক আছে? বুঝছো এবার? আচ্ছা তাহলে নাম থাকলে বাকিতে এই কথাটা ভুয়া, ঠিক না? এফওবি শিপিং পয়েন্ট বা ডেস্টিনেশন থাকলে এটা বাকিতে, এটাও ভুয়া। যদি কখনো কোনো সত্য থাকে তখন ওটা বাকিতে একদম 100% শিওর। আর অন অ্যাকাউন্ট থাকলে বাকিতে, ওটাও 100% শিওর। এবার বুঝছেন? তাহলে বাকিতে কখন ধরে নেবেন? আর যদি দেখেন যে ক্যাশও নাই, অন অ্যাকাউন্টও নাই, তখন তোমার মনের ইচ্ছা, তুমি ওটারে যা ধরো। আচ্ছা তারপরে হ্যাঁ বলেন। ধরো যে আপনি যে বললেন ডেটটা থাকলো না, যে 2 10 এটা হ্যাঁ এটা থাকলো না।
তখন তো আমরা এটা ধরে নিতে পারবো না পার্সেস যেহেতু ক্রয় করছে ফ্রম রানা, এটা পাওনাদার। বলতেছি তো, তখন আপনি এটাকে নগদ ধরেন আর বাকিতে ধরেন, সমস্যা নাই তো। আপনার যেটা ইচ্ছে এটা, দুইটাই উত্তর। বুঝছেন? নগদও ধরতে হ্যাঁ, এখানে স্পষ্ট করে কি পারছি। বলা আছে? এখন তোমাদের যুক্তি হচ্ছে ভাইয়ের নাম আছে না রানা ট্রেডার্স, এই জন্য তো এটা বাকিতে। হিসাব বিজ্ঞানে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ এই যে কায়সুর বইতে কোনো জায়গায় উল্লেখ নাই যে নাম থাকলে বাকিতে। এখন তুমি বলো যে অমুক স্যার বলছে, তুমুক স্যার বলছে। অ্যাকাউন্টিং হচ্ছে যাই লুকা পেসলের পরে যদি কাউকে বাপ মানে, ওটা হচ্ছে কায়সুরে মানে। কায়সুর বইতে কোনো জায়গায় স্পষ্ট করে লেখা নাই যে নাম থাকলে বাকিতে। তাহলে তোমার অমুক স্যার আর তুমুক স্যারের যাই বলবা যে এটার প্রমাণ দেখান, প্রমাণ দেখাতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো। তোমরা আবার আমারে ইয়া বলিও না, মানে কি রে ভাইয়া আপনি মানে পড়ালেখা মানে মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে না আছেন, আপনি এত জোর গলা বলেন কেন? অলরেডি আমাদের ওই কোর্স শেষ না, আমি মোটামুটি এগুলা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। অ্যাকাউন্টিং যেহেতু মেজর নিলাম, অবশ্যই এই সাবজেক্টের একটা প্যাশন আছে না, ভালো লাগে বিদেই তো নিছি। এইগুলা সব এই জিনিসগুলো আমি অনেক আগে থেকে মানে ঘাটি ঘুটি চাইছি, অনেক বই মানে অ্যানালাইসিস করছি। তো এইগুলা নিয়ে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি যা বলছি পরীক্ষা এইভাবে লিখিও, কেমন? আচ্ছা, তারপরে আসো। 8 তারিখ তাহলে ক্লিয়ার, মানে প্রশ্নটা বুঝছেন সবাই? আচ্ছা, তারপরে আসো। তারপরে হচ্ছে যাই 8 তারিখ তো, আচ্ছা 8 তারিখে জাবেদা শিখলাম, তাহলে এটা তো বাকিতে আমরা বুঝিয়ে নিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, এই যে 8 তারিখে জাবেদা হবে হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা ভাই, অ্যাকাউন্টস পেয়েবলের সাথে নামটা লেখা কি ভালো? অবশ্যই ভালো, কারণ আমাদের তো অনেক পাওনাদার আছে। কোন পাওনাদার এন্ট্রিটা দিতেছে, এই জন্য আমরা পাশে দিই ওই পাওনাদারের নাম লিখে দিব। ভাই না লিখলে কি নাম্বার কাটিয়ে দিবে? না লিখলে নাম্বার কাটবে না, তবে লেখা ভালো আর কি। ঠিক আছে, 8 তারিখ ক্লিয়ার? 8 বুঝছেন? আচ্ছা, এরপর 8 তো গেল, এরপরে কত তারিখ বুঝছো? ও, আমরা তো এখানে সবগুলোই করতেছি। 12 তারিখে কি বলছে? সোল্ড মার্চেন্ডাইজ, আমরা মার্চেন্ডাইজ বিক্রি করছি। কত টাকা বিক্রি করলাম? ক্যাশ বিক্রি করছি 12,000 টাকা। আচ্ছা, এখানে যেহেতু কস্ট আছে, তাহলে নিত্য মজুদ নাকি কালান্তিক মজুদ? নিত্য মজুদ। নিত্য মজুদ। আরো একভাবে বুঝি গেছে, প্রশ্নের শুরুই দিছে পারচেজ মার্চেন্ডাইজ, ঠিক না? 1 তারিখে 1 তারিখে মোটামুটি বোঝা গেছে যে এটা কালান্তিকে করলে কিন্তু ভুল হবে, নিত্যতে করতে হবে। তাহলে এখানে দুইটা জাবেদা কি একটু বলো না, এটা ওই দিন তো অনেক সময় দিয়ে শিখাইলাম, এটা দুইটা জাবেদা কি একবার বলো। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট কস্ট অফ গুডস ডেবিট, ডেবিট। হ্যাঁ। প্রথম এই যে 12,000 টাকার জন্য জাবেদা দেবে হচ্ছে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট, কেমন? তারপরে 8,000 টাকা মানে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য জাবেদা দেবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা বা একদম টাটকা মুখস্থ করে ফেলিও, কিছুটা মুখস্থ করে ফেলা ভালো, নাহলে পরীক্ষায় সময় মিলাতে পারবা না। আচ্ছা, তারপর আসো। তারপর হচ্ছে যাই কত, এই যে 12 না গেছে ভাইয়া? আচ্ছা, এবার হচ্ছে যে 20। সোল্ড মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ বিক্রি করছি কার কাছে বিক্রি করছি? রহিম ট্রেডার্সের কাছে বিক্রি করছি। কত টাকা বিক্রি করছি? 10,000 টাকা। আর ওটার মূল্য হচ্ছে যায় কত টাকা? 18,000 টাকা। আচ্ছা, এটা যে বিক্রি করছি এটা কিন্তু বাকিতে বিক্রি করছে কেমনে? এতক্ষণ ওয়াজ করছে যে ওই কাহিনীটা আছে 215 নেট কত 45, মানে হচ্ছে 45 দিনের মধ্যে টাকাটা দিতে হবে। আর 15 দিনের মধ্যে যদি টাকাটা দিয়ে ও আমাদেরকে যদি পরিশোধ করে, আমরা ওরে 2% ছাড় দিব, কেমন? আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে এফওবি শিপিং পয়েন্ট আর এফওবি যে ডেস্টিনেশন দিছে, আসলে এই এফওবি শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশনে কোনো কাজ নাই আমার মতে। কখন থাকতো? যদি খরচটা বলে দিত। শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশনে, মানে শিপিং পয়েন্টে কত টাকা খরচ গেছে এখানে তো বলেই নাই। আচ্ছা, 20 তারিখে আমরা জাবেদাটা লিখি। 20 তারিখে জাবেদাটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট, কেমন? আর রিসিভেবলের নাম আমরা ওই যে রহিম ট্রেডার্স দিয়ে দিলাম। আর আরেকটা জাবেদা হবে হচ্ছে এটা এই পণ্যের বিক্রয় মূল্যের জন্য, সরি বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আজকে কি কঠিন লাগে নিত্য মজুদ পদ্ধতিটা? ওদিন কিন্তু আমি শিখাই দিছি অনেক টাইম দিয়ে, আজকে আর কঠিন লাগার কথা না। আর প্রতি ক্লাস প্রতিদিন করবা, তাহলে ভালো করে পারবা। যদি গ্যাপ দাও তাহলে কিন্তু দেখবা যে আগাইতে পারবা না। আমার ক্লাস গ্যাপ দিও না, আর যদি কখনো খুব বেশি দরকারে গ্যাপ পড়েও রেকর্ডটা দেখে ফেলিও। আচ্ছা, তাহলে আমাদের 20 তারিখ শেষ, এবার 25 তারিখে আসো।
25 তারিখে বলছে যে পেড টাকা পরিশোধ করলাম, কারে পরিশোধ করছি? রানা। এখন এখানে একটা বিষয় জড়িত, সার্ট পাইবা নাকি পাবা না। এখন রানার কাছ থেকে কিনছো কত তারিখে? রানার কাছ থেকে কিনছো কত তারিখে? 8 তারিখে। এখন 8 তারিখ থেকে 25 তারিখ কত দিন হয়েছে? প্রায় 17 দিন, 16-17 দিনের মতো হয়ে গেছে। আমাদেরকে সত্য দিছে কত? 10 দিনের মধ্যে দিতে হবে। তাহলে বলো সত্য কি ফুলফিল করছে? সত্য মিলছে না। তাহলে ওকে আমাদেরকে কোনো টাকা মাফ করবে? তাহলে ও আমাদেরকে কোনো টাকা মাফ করবে না। ও যে আমার কাছে 25,000 টাকা পাইতো না, 25,000 টাকায় পরিশোধ করতে হবে। তাহলে 25 তারিখে জাবেদাটা দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ক্যাশ ক্রেডিট 25,000 টাকায় লিখতে হবে। কেন? কারণ আমাদেরকে তো সত্য দিচ্ছে 10 তারিখের মধ্যে টাকা দিলে ছাড় দিব, কিন্তু আমরা তো 10 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারি না। এই জন্য আমাদেরকে ও ছাড়। হ্যাঁ ভাইয়া, অ্যাকাউন্টস পেয়েবল লিখছে তো, এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সরি আমি অ্যাকাউন্টস রিসিভেবল বলে ফেলছি, বলে ফেলছি। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তাহলে মানে কি পানাদার কমছে আর নগদও কমছে। আচ্ছা, এখানে বারটা কেন ধরলাম না? কারণ আমাদেরকে বলছে 10 দিনের মধ্যে টাকা দিতে হবে, কিন্তু আমরা 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারিনি। আচ্ছা, এবার আসে হচ্ছে 30 তারিখের লেনদেনটা। 30 তারিখে কি বলছে ভাইয়া? রিসিভ দ্য অ্যামাউন্ট, টাকা পাইলাম। কার থেকে পাইছে? রহিম ট্রেডার্স থেকে পাইছে। এখন বলো রহিম ট্রেডার্সের সাথে লেনদেন হয়েছে কত তারিখে? 20 তারিখে। আচ্ছা, 20 তারিখ থেকে 30 তারিখ কত দিন হয়েছে? 10 দিন। ওরে আমরা সত্য দিচ্ছি কয় দিনে? 15 দিনের। তাহলে বলো ওরে ছাড় দিবা নাকি দিবা না? বাট্টা পাবে। এখন কত হচ্ছে, কত টাকা বাট্টা পাবে? 30,000 টাকা 2%। কত? 1% হচ্ছে 30 টাকা, 300 টাকা, 2% হচ্ছে 600 টাকা। আচ্ছা, তোমরা ক্যালকুলেটারে বাইর করিও। তাহলে 600 টাকা ছাড় দিব। তাহলে আমরা পাবো হচ্ছে যে 600 টাকা বাদ দিলে আর কত টাকা পাবো? 29,400। আর 29,400 নগদ টাকা বাড়বে, আর দেনাদার কমবে হচ্ছে যায় কত টাকা? 30,000 টাকা। আর বাকি 600 টাকা এটা হচ্ছে আমাদের জন্য প্রদত্ত বাট্টা। তাহলে এটা জাবেদা কি হবে? জাবেদা এই যে দেখেন, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বাস শেষ। ঠিক আছে, বুঝছেন? এই প্রশ্নটা একটু ছিল তো, এই জন্য আমরা বেশি সময় নিলাম। ক্লিয়ার? এটা যদি বুঝেন আর ফেরা এত থাকবে না, বুঝছো কিনা? আচ্ছা, এখানে আর কয়টা প্রশ্ন আছে? 11, 10 আর 11। আচ্ছা, 10-এ তাহলে এই দুইটার কাছাকাছি এগুলা। 11 কেউ করছেন? 10 কেউ করছেন? 10 আর 11 কে আজকে সলভ করে দিতাম নাকি পরে ক্লাসের জন্য রাখতাম? পরের ক্লাসে দিয়ে ভাইয়া। আচ্ছা, একটা কাজ করি, 10 আর 11 সলভ ক্লাস থাকবে পরে ক্লাসের শুরুতে, 10-15 মিনিটের জন্য সলভ ক্লাস থাকবে, এরপর আমরা মার্কেটিং শুরু করব। কি বলো? ঠিক আছে? তাহলে যারা আগে তো করছেন ভালো কথা, আবার চেষ্টা করবেন। আর যারা আগে করেন নাই তারা একদম 11 পর্যন্ত বাড়ি কাজ, পরে ক্লাসে আমরা 10 পর্যন্ত তো অলরেডি করছি। তোমাদের সমস্যাটা আবার রেকর্ডটা দেখে নিও যারা দেরিতে জয়েন করছো আর কি। আর 10 আর 11 আমরা পরে ক্লাসের শুরুতে করে দিব। আর 9 পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা আবার থাকে, তুমি আমাদের পরে ক্লাসের শুরুতে কোশ্চেন করিও। ঠিক আছে? তো পরে ক্লাস কিন্তু কালকেই, আমাদের এই সপ্তাহ পুরোটা ক্লাস, একদম শনিবার পর্যন্ত কোনো গ্যাপ নেই ক্লাসের। ঠিক আছে?